দিগন্ত কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানাই। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো পলিটি ক্লাস। পলিটির যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। দেখো, এই মৌলিক অধিকারগুলো কী জিনিস? মৌলিক অধিকারগুলো এমন কিছু অধিকার যেগুলো প্রত্যেকটা ব্যক্তি যে কোনো কন্ডিশনে বা যে কোনো অবস্থায় সে সেইগুলোকে পাবে বা সেই অধিকারগুলোকে সে পাবে। সেই অধিকারগুলো তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সেটাকেই বলা হয় মৌলিক অধিকার। মৌলিক অধিকার মানে কি? প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব কিছু অধিকার যে সে সবসময় সেটা পাবে, যে কোনো কন্ডিশনে, দুই একটা কন্ডিশন বাদে। তো মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারগুলো আমাদের কনস্টিটিউশনের কোথায় আছে সেটা একবার দেখে নিই আগে। সেটা হলো পার্ট 3। কত নম্বর পার্টে আছে? পার্ট 3তে রয়েছে। মানে আমাদের কনস্টিটিউশনের যে 25টা পার্ট রয়েছে তার মধ্যে পার্ট নম্বর 3তে কী রয়েছে? এই ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আর্টিকেল কত? আর্টিকেল হলো 12 থেকে 35, 12 to 35। আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল কটা? 395টা, 395। তার মধ্যে 12 থেকে 35-এর মধ্যে আলোচনা করা হয়েছে কী সম্বন্ধে? এই ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। পার্ট নাম্বার কত? পার্ট নাম্বার হলো 3। এবার দেখো, আমাদের কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন অনেকগুলো দেশের কনস্টিটিউশন পড়ে আমাদের দেশের কনস্টিটিউশন তৈরি হয়েছিল। তো সেই বিভিন্ন দেশে প্রায় 60খানা দেশে কনস্টিটিউশন পড়া হয়েছিল, তোমরা আশা করি জানো। তো সেই 60খানা দেশ থেকে বিভিন্ন বিষয় সম্বন্ধে বিভিন্ন আইডিয়া বা ধারণা নিয়েই আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছে। আর এই যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, এর ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? এই মৌলিক অধিকার ধারণা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। কোথা থেকে? ইউএসএ। আইডিয়া কোথা থেকে নেওয়া হয়েছে? এই ফান্ডামেন্টাল রাইটসের আইডিয়া নেওয়া হয়েছে ইউএসএ থেকে। কোথা থেকে? ইউএসএ থেকে। দেখো, ইউএসএ থেকে নেওয়া হলেও ইউএসএতে কিন্তু এটাকে ফান্ডামেন্টাল রাইটস বলে না। মানে ইন্ডিয়াতে আমরা বা ভারতে যেটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলি, ইউএসএতে কিন্তু সেটাকে ফান্ডামেন্টাল রাইটস বলে না। ইউএসএতে তার একটা অন্য নাম আছে। ইউএসএতে এই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে বলা হয় বিল অফ রাইটস। বিল অফ রাইটস বলা হয়। কি বলা হয়? বিল অফ রাইটস। ইন্ডিয়াতে, আমাদের ভারতের কনস্টিটিউশনে সেই সব জিনিসগুলোকে ফান্ডামেন্টাল রাইটস নাম দেওয়া হয়েছে যেগুলোকে ইউএসএতে বিল অফ রাইটস নাম দেওয়া হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই ফান্ডামেন্টাল রাইটসের সোর্স কোথায়? ইউএসএ। ফান্ডামেন্টাল রাইটসের সোর্স কোথায়? ইউএসএ থেকে নেওয়া যায় আইডিয়াটা। ইউএসএতে এর নাম কি? বিল অফ রাইটস। পার্ট কত? 3। আর্টিকেল কত? 12 to 35। এই যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, কি বলেছি? এমন কিছু অধিকার যেটা কি করবে? সবসময় প্রত্যেকটা ব্যক্তি তাকে দিতে হবে। সবাই সেটাকে দিতে বাধ্য, গভর্নমেন্ট বা প্রত্যেকটা ব্যক্তি তাকে দিতে বাধ্য। এই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কি বলা হয় জানো তো? এই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে বলা হয় ম্যাগনা কার্টা। কি বলা হয়? ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কি বলা হয়? এই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই ম্যাগনা কার্টা কথাটা তোমরা হিস্ট্রির সঙ্গে পরিচিত। হিস্ট্রিতে এই ম্যাগনা কার্টা কথাটা একবার ব্যবহার করা হয়েছে। তো এই ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কেন বলা হয়? কি বললাম? ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? এই ফান্ডামেন্টাল রাইটস কি বলা হয়? ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার প্রশ্ন হচ্ছে কেন বলা হয়?
এর পেছনে না একটা ইতিহাস আছে, ছোট্ট ইতিহাস বলে দিই। দেখো, এই যে ম্যাগনা কার্টা কথাটা এই কনস্টিটিউশনেও এখানেও ব্যবহার করা হয়েছে, আর হিস্ট্রিতেও এক জায়গায় ব্যবহার করা হয়েছে। কিন্তু এই ম্যাগনা কার্টাটা কী জিনিস, বা বারবার কেন এই ম্যাগনা কার্টার নাম দেওয়া হয়? দেখো, ইংল্যান্ডের একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে কিং জন। ইংল্যান্ডের একজন রাজা ছিলেন, তার নাম কিং জন। সেই কিং জন কী করেছিলেন, প্রথমবারের জন্য, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য ইংল্যান্ডের মানুষকে, ইংল্যান্ডের কনস্টিটিউশন তৈরি হওয়ার অনেক আগের কথা বলছি আমি, কিং জন প্রথমবারের জন্য ইংল্যান্ডের মানুষকে কিছু অধিকার দিয়েছিলেন, কিছু লিখিত অধিকার দিয়েছিলেন। সেইটার নাম ছিল ম্যাগনা কার্টা। সেই অধিকারগুলো কী ছিল সেটা আমাদের জানার বিষয় নয়, সেই অধিকারগুলোর নাম ছিল ম্যাগনা কার্টা। সেই অধিকারগুলো কি প্রত্যেকটা ইংল্যান্ডের ব্যক্তি সেই অধিকারগুলো কি করবে, পাবে। সেই জন্য সেই অধিকারগুলোকে নাম দেওয়া হয়েছিল কি, ম্যাগনা কার্টা। সেই অধিকারগুলোর নাম কি দেওয়া হয়েছিল, ম্যাগনা কার্টা। সেইখান থেকেই এই ম্যাগনা কার্টা কথাটা হচ্ছে। ম্যাগনা কার্টা বলতে আমরা কি বুঝি, যে এমন কিছু জিনিস যা প্রত্যেককেই দিতে হবে, প্রত্যেককেই দিতে হবে, কিন্তু তার কাছ থেকে কোনো অবস্থাতেই সেগুলো ফেরত নেওয়া হবে না। সেই জন্য সেই সব ক্ষেত্রে এই ম্যাগনা কার্টা কথাটা ব্যবহার করা হয়। সেজন্য ইতিহাসেও একবার এই ম্যাগনা কার্টা কথাটা ব্যবহার করা হয়েছে, যে ম্যাগনা কার্টা অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটাকে বলা হয় ফারুকশিয়ারের ফরমান। তো কেন বলা হতো ম্যাগনা কার্টা, যে ফারুকশিয়ার যে ফরমান দিয়েছিল, সেই ফরমান কোনো অবস্থাতেই কোম্পানির কাছ থেকে কেউ করে নিতে পারবে না। সেসব ইতিহাসের বিষয়, আমরা ইতিহাসে সেটা নিয়ে আলোচনা করব। তো ম্যাগনা কার্টা এই জন্যই বলা হয় ফান্ডামেন্টাল রাইটসকে। ম্যাগনা কার্টা কেন বলা হয়, ওই যে ব্রিটেনের ঘটনা, ব্রিটেনের রাজা কিং জন কিছু অধিকার দিয়েছিলেন ব্রিটেনের মানুষকে, সেই অধিকারগুলো কোনো অবস্থাতেই ব্রিটেনের মানুষ থেকে কেড়ে নেওয়া যাবে না, এরকমই কন্ডিশন ছিল। সেই জন্য এই ফান্ডামেন্টাল রাইটসগুলোকেও ম্যাগনা কার্টা বলা হয়েছে। কারণ কি, এই ফান্ডামেন্টাল রাইটসগুলোকেও কোনো অবস্থাতেই দু একটা কন্ডিশন বাদে গভর্নমেন্ট আমাদের কাছ থেকে বা পাবলিকের কাছ থেকে কেড়ে নিতে পারে না। সেই জন্য এই ফান্ডামেন্টাল রাইটসকে কী বলা হয়, ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই ফান্ডামেন্টাল রাইটস কী করে, পলিটিক্যাল ডেমোক্রেসি, যেটা কি বলা হয়, প্রমোট পলিটিক্যাল ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে কি, ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেসি মানে গণতন্ত্র। তো এই ফান্ডামেন্টাল রাইট প্রমোট করে, কি প্রমোট করে, পলিটিক্যাল ডেমোক্রেসি, রাজনৈতিক গণতন্ত্র প্রমোট করে। কিভাবে প্রমোট করে, দেখো, যখন ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে রাজত্ব করত বা শাসন করত, তখন ব্রিটিশরা কিন্তু ভারতীয়দের কোনো অধিকারই দেয়নি। প্রত্যেকটা মানুষের যে বেসিক যে নিয়ম বা বেসিক বা চাহিদা, যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলোও কিন্তু ব্রিটিশার্সরা ভারতবাসীকে দেয়নি, কোনো চাহিদাই কিন্তু দেয়নি। তাদের ইচ্ছা মতোই রাজত্ব করে গেছে। ইন্ডিয়ানদের ভালো মন্দ কিছুই তারা বিচার করেনি, তাদের যেটা সুবিধা হয়েছে তারাই সেটা করেছে। তো এখনকার যারা পলিটিক্যাল পার্টি আছে, এমনটাও তো হতে পারে যে তারাও ব্রিটিশদের মতোই আচরণ করলো, কারণ তারা আমাদের থেকে বা সাধারণ মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী হয়, অনেক বেশি পাওয়ার তাদের কাছে থাকে। তো তেমনটা যাতে না হয়, তারা চাইলেই কিন্তু পারে আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করতে বা আমাদেরকে কোনো অধিকারই না দিতে, তাদের তো ইচ্ছা মতো করতেই পারে, তাই না? তো সেই জন্য এই ফান্ডামেন্টাল রাইটসগুলো কি করে, ফান্ডামেন্টাল রাইটসগুলো সেই সব কন্ডিশন যেন না আসে, মানুষের যে বেসিক নিডসগুলো, মানুষের যে বেসিক চাহিদাগুলো, সেই চাহিদাগুলো পূরণ করে কি এই ফান্ডামেন্টাল রাইটস। কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস কী করে, প্রত্যেকটা মানুষের যে বেসিক চাহিদা, সেই চাহিদাগুলো পূরণ করে। সেই চাহিদাগুলো পূরণ করে বলেই কি করে, এই বলা হয় যে ফান্ডামেন্টাল রাইটস কী করে, প্রমোট করে পলিটিক্যাল ডেমোক্রেসি প্রমোট করে। কি করে, পলিটিক্যাল ডেমোক্রেসি প্রমোট করে। কারণ কি, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো অবস্থাতেই এই ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে না।
তো আমাদের যে বেসিক নিডগুলো, যে বেসিক চাহিদাগুলো, সেইগুলো আমাদেরকে সবসময় প্রোভাইড করতে বাধ্য কে আমাদের গভর্নমেন্ট। সেই জন্যই বলা হয় কি যে ফান্ডামেন্টাল রাইটস প্রমোট করে কি পলিটিক্যাল ডেমোক্রেসি প্রমোট করে। দেখো ফান্ডামেন্টাল রাইটস মানে কি মৌলিক অধিকার। এগুলো দেখলাম যে মৌলিক অধিকার সংবিধানের কোথায় আছে, কত নম্বর পার্টে, কত নম্বর আর্টিকেলে, কোথা থেকে নেওয়া হয়েছে, আর ফান্ডামেন্টাল রাইটস আমাদের কি কি দেয়, এসব আমরা দেখলাম। এবার এই ফান্ডামেন্টাল রাইটস দেখো, ফান্ডামেন্টাল রাইটস মানে কি মৌলিক অধিকার। সংবিধানের দু ধরনের অধিকার আছে, দু ধরনের নয় আরও অধিকার আছে, কিন্তু মূলত দু ধরনের অধিকার আছে। একটা হলো ফান্ডামেন্টাল রাইটস আর একটা হলো লিগ্যাল রাইটস। একটা হলো মৌলিক অধিকার আর একটা হলো আইনি অধিকার। সংবিধানে যত অধিকার আছে তার মধ্যে কিছু হলো ফান্ডামেন্টাল রাইটস, মানে আর্টিকেল 12 থেকে 35। বাকি যত রাইটস মানে কনস্টিটিউশন আমাদেরকে দেয়, বাকি যত রাইটস কনস্টিটিউশন আমাদেরকে দেয় সেগুলোকে বলা হয় লিগ্যাল রাইটস। সেগুলোকে কি বলা হয়? লিগ্যাল রাইটস। সেই জন্যই কি বলা হয় যে দেখো সংবিধানে যত রাইটস আছে সব রাইটসই লিগ্যাল রাইটস, কিন্তু সব রাইটস ফান্ডামেন্টাল রাইটস নয়। মানে কি এভরি ফান্ডামেন্টাল রাইটস আর লিগ্যাল রাইটস, বাট এভরি লিগ্যাল রাইটস আর নট ফান্ডামেন্টাল রাইটস। কি বললাম যে প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটসই লিগ্যাল রাইটস। লিগ্যাল রাইটস কোনগুলো, ফান্ডামেন্টাল রাইটস কোনগুলো? দেখো ফান্ডামেন্টাল রাইটস এমন কিছু রাইটস যেগুলো সম্বন্ধে বা যেগুলো তুমি যদি না পাও বা তোমার গভর্নমেন্ট যদি তোমাদেরকে প্রোভাইড না করে, তার জন্য কি করতে পারো, তোমরা কোর্টে যেতে পারো। কোর্ট কি করবে তখন, গভর্নমেন্টকে আদেশ দেবে যে ফান্ডামেন্টাল রাইটসটা, ওই ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটসটা গভর্নমেন্টকে পূরণ করতেই হবে। কোনো অবস্থাতেই গভর্নমেন্ট আমাদেরকে দেয় সেখান থেকে নিতে পারে না, এক্সেপ্ট এমার্জেন্সি ছাড়া। তো কি বললাম, আর লিগ্যাল রাইটস কোনগুলো, যে রাইটসগুলো আমরা পাবো অবশ্যই, কিন্তু তার কোনো গ্যারান্টি নাই। ফান্ডামেন্টাল রাইটসে যেমন কোনো গ্যারান্টি আছে, কিন্তু বাকি যত রাইটস আছে তার কিন্তু কোনো 100% গ্যারান্টি নাই, তুমি পেতেও পারো নাও পেতে পারো। সেই জন্য সেগুলোকে কী বলা হয়, লিগ্যাল রাইটস। আমি ফান্ডামেন্টাল রাইটস যদি আমি না পাই, তার জন্য আমি কোর্টে যেতে পারি। কোর্ট আমাদেরকে কী করবে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদেরকে প্রোভাইড করাবে। কাকে দিয়ে? অবশ্যই প্রোভাইড করাবে গভর্নমেন্টকে দিয়ে। কিন্তু বাকি যে লিগ্যাল রাইটসগুলো আছে, সেই লিগ্যাল রাইটসগুলো কিন্তু গ্যারান্টি নেই তুমি পাবে কি না। কোর্ট তখন গভর্নমেন্টকে বলতে পারবে না যে তোমাকে দিতেই হবে ফান্ডামেন্টাল রাইটস ছাড়া। তো সেই জন্যই বলা হয় যে প্রত্যেকটা রাইটসই কি লিগ্যাল রাইটস। প্রত্যেকটা রাইটসে মানে কি, প্রত্যেকটা রাইটসের জন্যই তুমি কি করতে পারো, কোর্টে যেতে পারো, তার মানে সেটা লিগ্যাল রাইটস চলে আসছে। কিন্তু প্রত্যেকটা রাইটসই কি ফান্ডামেন্টাল রাইটস, মানে প্রত্যেকটা রাইট কি এমন রাইট যেটা তোমাকে কোর্ট বলবে গভর্নমেন্টকে যে না ওকে দিতেই হবে, না সেরকম নয়। সেই জন্য কি বলা হয় যে এভরি ফান্ডামেন্টাল রাইটস আর লিগ্যাল রাইটস, বাট এভরি লিগ্যাল রাইটস আর নট ফান্ডামেন্টাল রাইটস। প্রত্যেকটা মৌলিক অধিকারই আইনি অধিকার, কিন্তু প্রত্যেকটা আইনি অধিকার মৌলিক অধিকার নয়। কারণ কি, প্রত্যেকটা মৌলিক অধিকার আমরা পাবোই, কিন্তু প্রত্যেকটা লিগ্যাল রাইট পাবো কি না তার কোনো 100% গ্যারান্টি নেই। দেখো এই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে বর্ণনা কোথায় করা হয়েছে, আমাদের আর্টিকেলে পার্ট নাম্বার কত, 3 নম্বর পার্টে আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত আমাদের এই ফান্ডামেন্টাল রাইটস বর্ণনা করা আছে। দেখো এই যে পলিটি আমরা পড়ি বা এই ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশন আমরা পড়ি, এই কনস্টিটিউশনটা শুধু কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে পড়লে হবে না। পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে শুধু কনস্টিটিউশন পড়লে না, প্রত্যেকটা মানুষের কনস্টিটিউশন সম্বন্ধে জানা অবশ্যই জরুরি। সে চাকরির পরীক্ষা দিক আর না দিক, কিন্তু প্রত্যেকটা মানুষেরই কনস্টিটিউশন সম্বন্ধে বা মানুষের যে বেসিক চাহিদা বা বেসিক রাইটসগুলো, কী কী রাইটস মানুষের আছে, মানুষ চাইলে পেতে পারে, এইগুলো জানার জন্য কনস্টিটিউশন পড়া আমাদের অবশ্যই জরুরি। সেজন্য শুধু পরীক্ষা পয়েন্ট অফ ভিউতেই পড়তে হবে তাই নয়, মন দিয়ে জানার জন্য, শুধু কিছু জ্ঞান অর্জনের জন্য কনস্টিটিউশন আমাদের পড়তে হয়। আর পরীক্ষার জন্য তো আমাদের লাগছেই, বোঝা গেল? তো সেই জন্য কী করবো আমরা, দেখো ফান্ডামেন্টাল রাইটসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটস একটা একটা করে তার ডিটেলসে কাটাছেড়া আমি করব, তো তোমরা সেগুলো কিন্তু ভালো করে দেখবে। কারণ প্রত্যেকটা রাইটসের প্রচুর ভ্যারাইটি আছে, এক্সেপশন আছে প্রচুর, তার অনেক কিছু আমরা যখন আলাদাভাবে পড়ি বা একটা আর্টিকেল সম্বন্ধে একটা লাইন পড়ে নিলাম হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা নয়।
প্রত্যেকটা আর্টিকেল সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হবে। তোমরা ভিডিওগুলো দেখবে মন দিয়ে, তাহলে কী হবে, তোমাদের যে বেসিক নলেজগুলো, একটা মানুষের যে বেসিক নলেজ থাকার প্রয়োজন, সেই বেসিক নলেজটাও তোমাদের পূরণ হবে, আর পরীক্ষাতে তোমাদের ক্লিয়ার হয়েই যাবে। দেখো, এই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত কি আলোচনা করা হয়েছে? আমাদের ফান্ডামেন্টাল রাইটস। এই যত রাইটস আমরা পাই, ফান্ডামেন্টাল রাইটস, সেই রাইটসগুলোকে না বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা কি? প্রথম ভাগটা হলো রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি মানে কি? সমানতার অধিকার বা সাম্যের অধিকার, যেগুলোকে বলা হয় সাম্য বা সমানের অধিকার। রাইট টু ইকুয়ালিটি, এই রাইট টু ইকুয়ালিটির মধ্যে কয়েকটা আর্টিকেল রাখা হয়েছে। আর্টিকেল কি কি? আর্টিকেল 14 থেকে 18। এই আর্টিকেল 14, 15, 16, 17, 18, এই যে 5টা আর্টিকেল, এই 5টা আর্টিকেল রাখা আছে কোথায়? রাইট টু ইকুয়ালিটির মধ্যে। ফান্ডামেন্টাল রাইটস যতগুলো আছে, সেই ফান্ডামেন্টাল রাইটসকে টোটাল 7টা ভাগে ভাগ করা হয়েছে। কটা ভাগে ভাগ করা হয়েছে? টোটাল 7টা ভাগে ভাগ করা আছে। তার মধ্যে 1 নম্বর ভাগ কি? রাইট টু ইকুয়ালিটি। দেখো, রাইট টু ইকুয়ালিটি এরকম কিন্তু পরীক্ষায় আসে যে রাইট টু ইকুয়ালিটি আমরা কত আর্টিকেলে পাই। সেটা হলো আর্টিকেল 14 থেকে 18। প্রত্যেকটা আর্টিকেল সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করব। আর আগে দেখে নিই যে কী ভাগে ভাগ করা হয়েছে। কটা ভাগে ভাগ করা হয়েছে? 7টা ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু তার মধ্যে এখন 6টা ভাগ ভ্যালিড, সেটা আমরা পরে আলোচনা করছি। একটা ভাগ নাল হয়ে গেছে। তো প্রথম ভাগটা কি? প্রথম ভাগটা হলো রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার। আর্টিকেল 14 থেকে 18। আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত আলোচনা করা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। তার মধ্যে 14 থেকে 18 কি করা হয়েছে? সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি ভাগ করা হয়েছে। কটা ভাগে? 7টা ভাগে। একটা ভাগ কি গেল? রাইট টু ইকুয়ালিটি। 2 নম্বর ভাগ। 2 নম্বর ভাগ কি বললাম? 7টা ভাগে ভাগ করা হয়েছে। কটা ভাগে? 7টা ভাগে। 1 নম্বর ভাগটা কি গেছে? রাইট টু ইকুয়ালিটি। দেখো, 2 নম্বর ভাগ যেটা রয়েছে, 1 নম্বরে আমরা কি পড়লাম? 1 নম্বরে পড়লাম হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। 2 নম্বরে যেটা রয়েছে হলো রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। 1 নম্বরে কী রয়েছে? রাইট টু ইকুয়ালিটি। 2 নম্বরে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডমের মধ্যে আর্টিকেল 19 থেকে 22, কত? আর্টিকেল 19 থেকে 22 আলোচনা হচ্ছে রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার। পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অধিকার সম্বন্ধে কোশ্চেন আসে যে রাইট টু ফ্রিডম কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেল, কোন আর্টিকেল আমাদেরকে রাইট টু ফ্রিডম দেয়। রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার দেয় কত? আর্টিকেল 19 থেকে 22। নেক্সট 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বর রাইট যেটা রয়েছে, এগুলো সবই কিন্তু আমাদের কি? ফান্ডামেন্টাল রাইটস। এগুলো সবই আমাদের ফান্ডামেন্টাল রাইটস। 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বর হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন মানে কি? শোষণের বিরুদ্ধে অধিকার। এই অধিকারটা আমাদের কত নম্বর আর্টিকেল দেয়? এই অধিকার আর্টিকেল দেয় হচ্ছে 23 থেকে 24। 23 থেকে 24 আমাদেরকে কি অধিকার দেয়? রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। 4 নম্বর যেটা রয়েছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন।
রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন মানে কি ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে কোথায়? ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন দেওয়া হয়েছে আর্টিকেল 25 থেকে 28, আর্টিকেল কত? 25 থেকে 28। তারপরে দেখো রাইট টু রাইট টু রাইট টু নয়, রাইট অফ কালচারাল অ্যান্ড এডুকেশনাল, রাইট টু কালচারাল অ্যান্ড এডুকেশনাল বা কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটসও বলতে পারো, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। শিক্ষা এবং সংস্কৃতির অধিকার, শিক্ষা এবং সংস্কৃতির অধিকার আর্টিকেল কত? আর্টিকেল 29 to 30, 29 থেকে 30 হলো কি শিক্ষা এবং সংস্কৃতির অধিকার, শিক্ষা এবং সংস্কৃতির অধিকার। পরের যে রাইটটা রয়েছে সেই রাইটটা হলো রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এটা উপরে লিখি, কি বললাম? 6 নম্বর এটা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস সাংবিধানিক উপচারিতার বা উপচারিকার অধিকার, সেটা কত? আর্টিকেল 32, আর্টিকেল 32 আমাদেরকে বাংলায় বলে দিচ্ছি সোজা বাংলায়, আর্টিকেল 32 আমাদেরকে রাইটস দেয়। কীরকম রাইটস? ফান্ডামেন্টাল রাইটসগুলো পাওয়ার রাইটস, মানে কি বাকি যত ফান্ডামেন্টাল রাইটস আছে সেই রাইটসগুলো যদি আমি না পাই বা কোনো গভর্নমেন্ট যদি আমাদেরকে না দেয়, তার বিরুদ্ধে আমরা কি করতে পারি? হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আবেদন করতে পারি। কত নম্বর আর্টিকেলে? এই 32 নম্বর আর্টিকেলে। 32 নম্বর আর্টিকেলে কি করতে পারি আমরা? যে কোনো গভর্নমেন্ট বা কোনো কেউ যদি আমাদেরকে, কোনো ইনস্টিটিউশন যদি আমাদেরকে ফান্ডামেন্টাল রাইটস না দেয়, তাহলে আমরা এই আর্টিকেল 32 অনুযায়ী কি করতে পারি? কোর্টে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট দুটো কোর্টে কি করতে পারি? ফান্ডামেন্টাল রাইটস পাওয়ার জন্য আবেদন করতে পারি। কোর্ট তখন কি করে? এই আর্টিকেল 32 অনুযায়ী সেই ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদেরকে প্রোভাইড করে বা আমাদেরকে দেয়। সেই জন্য এই আর্টিকেল 32কে আমাদের যে কনস্টিটিউশনের নির্মাতা বা ফাদার অফ কনস্টিটিউশন বলা হয় বি.আর. আম্বেদকর, এই আর্টিকেল 32কে কি বলেছিলেন? হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন, হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন, সংবিধানের হৃদয় এবং আত্মা কাকে বলেছিলেন? এই আর্টিকেল 32কে। কে বলেছিলেন? বি.আর. আম্বেদকর। এটা গেল আমাদের 6 নম্বর পার্ট। ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কটা ভাগে ভাগ করা হয়েছে? 7টা ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে 6টা হয়েছে। বাকি যে ভাগটা রয়েছে সেটা হলো 7 নম্বর ভাগ, রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি। এটা কত? এটা আর্টিকেল 31। কত? আর্টিকেল 31। রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি মানে কি? সম্পত্তির অধিকার। রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার, আর্টিকেল 32। দেখো এই যে 7 নম্বর ভাগটা আর্টিকেল 31 রাইট টু প্রপার্টি, এই 7 নম্বর যে পার্টটা, সেই পার্টটা কিন্তু এখন আর নেই, এই পার্টটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। কারণ এই রাইট টু প্রপার্টিটাকে এখন আর ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে
নেওয়া হয় না, এটাকে কি করা হয়েছে, লিগ্যাল রাইটস করা হয়েছে। এই যে পার্ট নাম্বার 7 ফান্ডামেন্টাল রাইটসগুলোকে যে 7টা পার্টে ভাগ করা হয়েছে, সেই 7টা পার্টের মধ্যে 7 নম্বর পার্টটাকে কি করা হয়েছে, নাল ঘোষণা করে দেওয়া হয়েছে বা ডিলিট করে দেওয়া হয়েছে। কারণ কি, কারণ এই রাইট টু প্রপার্টিটাকে এখন আর ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ফেলা হয় না। কিসের মধ্যে ফেলা হয়, এটা লিগ্যাল রাইটস হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, লিগ্যাল রাইটস হয়ে গেছে। রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি এখন আর ফান্ডামেন্টাল রাইটস নেই, তাই আর্টিকেল 31 এটা কি হয়ে গেছে, এখন অ্যাবলিশ হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে, নাল ঘোষণা করা হয়েছে। দেখো এই রাইট টু প্রপার্টিটাকে ফান্ডামেন্টাল রাইটস না করে লিগ্যাল রাইটস করা হয়েছে। সেই লিগ্যাল রাইটসটা করা হয়েছে কবে, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 44তম সংবিধান সংশোধনীতে এই ফান্ডামেন্টাল রাইটস যে রাইট টু প্রপার্টি এটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। কত সালে, 1978। কোন সরকারের আমলে, মোরারজি দেশাই সরকারের আমলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কত নম্বর সংবিধান সংশোধনীতে বা কত সাল থেকে এই রাইট টু কি বললাম, রাইট টু প্রপার্টি, এই রাইট টু প্রপার্টিকে অ্যাবলিশ করা হয়েছে। 1978 1978 সাল থেকে এটাকে কি করা হয়েছে, অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। কোন সরকারের আমলে, মোরারজি দেশাইয়ের সরকারের আমলে। বর্তমানে এটা একটা কি, বর্তমানে এটা একটা লিগ্যাল রাইট। এই রাইটটা কোথায় রাখা হয়েছে, আর্টিকেল 300A, আর্টিকেল 300A-তে এই রাইট টু প্রপার্টিটা এখন রাখা হয়েছে। সেটা কত নম্বর পার্টে আছে, পার্ট 12, পার্ট কত, 12, পার্ট 12। দেখো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে পার্ট 3-তে। এই ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই ছিল আর্টিকেল 31-এ কি, রাইট টু প্রপার্টি, কিন্তু আর্টিকেল 31 বা রাইট টু প্রপার্টি এখন আর ফান্ডামেন্টাল রাইটস নেই, এখন হয়ে গেছে লিগ্যাল রাইটস। কবে হয়েছে, 1978। কততম সংবিধান সংশোধনীতে, 44তম সংবিধান সংশোধনীতে। কার সময়ে, মোরারজি দেশাই সরকারের সময়ে। এটা এখন রাখা হয়েছে কোথায়, আর্টিকেল 300A-তে। আর পার্ট কত, সেটা আমাদের কনস্টিটিউশনের পার্ট 12-এ রাখা হয়েছে কি, আমাদের এই রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার। তাহলে ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি। নেক্সট ভিডিওতে প্রত্যেকটা আর্টিকেল সম্বন্ধে খুব ডিটেলসে এবং ডেপথে গিয়ে আলোচনা করা হবে, যতটা আমাদের প্রয়োজন। খুব ডিটেলস মানে এই নয় যে সেটা নিয়ে একটা আর্টিকেল নিয়ে সারাদিন সেটার পিছনেই কাটিয়ে দিলাম। যতটা আমাদের প্রয়োজন, যতটা আমাদের জানা প্রয়োজন, যতটা আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে প্রয়োজন, আমরা ততটাই পড়ব। আমার মনে হয় ততটাই জানা যথেষ্ট। তো ফান্ডামেন্টাল রাইটসের ভিডিওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই মন দিয়ে দেখবে। একবারে যদি বুঝতে না পারো, ভিডিওটা বারবার দেখো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমরা কোথায় বুঝতে পারলে না তোমরা আমাদেরকে সেটা জানাও। আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার বা সেই জিনিসটাকে আরও বেটার করার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি। নেক্সট ভিডিওতে আমরা এরপরেই যে রাইটসগুলো রয়েছে বা ফান্ডামেন্টাল রাইটস বা প্রত্যেকটা আর্টিকেলে কী কী রাইটস আমাদের দেয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।